নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। মুম্বাই ত্রিপুরা ভবনের কাজকর্ম খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপর সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের মুম্বাইয়ে ত্রিপুরা ভবনের কাজকর্ম খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার মুম্বাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে গিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী চলে গেলেন ত্রিপুরা ভবন নির্মাণ করার জায়গা পরিদর্শন করতে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন শ্রমিক সহ দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও অন্যান্যদের সাথে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন দীর্ঘক্ষণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর এক সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মহারাষ্ট্রের মুম্বাইয়ের সবচেয়ে বেশি ক্যান্সার চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে রোগীরা আসেন। তাদের জন্য বিশেষ করে ত্রিপুরা ভবন গড়ে তোলা হচ্ছে। এই ত্রিপুরা ভবন থেকে ক্যান্সার হাসপাতালের দূরত্ব হবে 5 থেকে 6 কিলোমিটার। এছাড়া মানুষ বিভিন্ন কাজে মুম্বাই আসেন, তাদের জন্য বিশেষ সুবিধা হবে ত্রিপুরা ভবন। ত্রিপুরা ভবন থেকে রাজ্যের মানুষ তার বিভিন্ন কাজকর্ম করতে পারবে। ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, পরিদর্শনে তিনি কিছু বিষয় লক্ষ্য করেছেন। সে কাজগুলো সংশোধন করে রাজ্যের মানুষের জন্য কিভাবে বিশেষ সুবিধা করা যায় সেটা তিনি দেখবেন। অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা। আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। উল্লেখ্য, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যবাসীর স্বার্থে মুম্বাই ত্রিপুরা ভবন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন বহু মানুষ মুম্বাইয়ে যাতায়াত করে। তাদের আর্থিক দিক দিয়ে সুবিধার জন্য বিশেষ করে এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শান্তন টিভি। 365 দিনের মধ্যে 365 দিনে রাজ্যের লক্ষ্য করা যায় রেগার কাজ, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং চাকুরির জন্য পথ অবরোধ করা হয়। এভাবে প্রতিদিন রাজ্যে স্বতঃস্ফূর্তভাবে নাগরিক বিক্ষোভ চলছে। এগুলো প্রমাণ করে সরকার তার সঠিক দায়িত্ব পালন করছে না। মানুষ এই সরকারের উপর অসন্তুষ্ট এবং সরকার তার প্রতি মানুষের কোনো আস্থা নেই। বৃহস্পতিবার বামুটিয়া বেরিমুড়ায় অনুষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মোহনপুর মহকুমা 4th সম্মেলন থেকে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তীব্রমথা পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে নাটক করছে। আসল কারণ অন্য কিছু। কারণ রাজ্যে পুষ্পবন্ত প্রাসাদের মতো মালঞ্চ নিবাস এবং মানিক্য কোট সহ আরো বেশ কয়েকটি রয়েছে বিয়ে বাড়ি। তাহলে মানিক্য কোট এবং মালঞ্চ নিবাস নিয়ে যদি কোনো আপত্তি না থাকে, তাহলে কেন পুরাতন রাজভবন নিয়ে মথার এত আপত্তি? অর্থাৎ সেগুলো নিয়ে যদি মথার বিবেক না বেঁধে থাকে, তাহলে এটা নিয়ে কেন এত তাদের বিবেক বাঁধছে? আসল কথা হলো, ত্রিপুরা রাজ্যের মানুষের এবং বিশেষ করে জনজাতি অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এগুলো করছে মথা। বৃহস্পতিবার বামুটিয়া বেরিমুড়ায় অনুষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মোহনপুর মহকুমা 4th সম্মেলন থেকে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
তিনি সরাসরি দলকে আক্রমণ করে বলেন, গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে দলের নেতৃত্ব চুক্তি করে এসেছে, জানিয়েছেন প্রার্থী দেবে, কিন্তু তার চিহ্ন হবে দলের নয়, চিহ্ন হয়েছে ভারতীয় জনতা পার্টির। এগুলো ভারতে কোথাও নেই, কিন্তু লক্ষ্য করা গেছে সেখানে গিয়ে এ চুক্তি করে আসলেও জনজাতিদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কোনো চুক্তি করেননি এবং যে সমস্ত চুক্তি সেখানে হয়েছিল সেগুলো নাকি 6 মাসের মধ্যে পূরণ করা হবে, কারোর লিখিত এনেছিল। তারপর গত 6 সেপ্টেম্বর 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এ 6 মাসে যার যে স্বার্থ সিদ্ধি করার তা করে নিয়েছে, কিন্তু জনজাতিদের স্বার্থে সে চুক্তির বিষয় নিয়ে একটি বৈঠক পর্যন্ত হয়নি। এর চাইতেও আরো বড় আশ্চর্যজনক বিষয় হলো দিল্লি থেকে কোনো প্রতিনিধি রাজ্যে সফর পর্যন্ত করেনি। তারপর দেখা গেছে জনগণকে বুস্ট দিতে গত 21 সেপ্টেম্বর দিল্লিতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। গত কয়েকদিন আগেও আবার একটি বৈঠক করেছেন দিল্লিতে, কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতি জনজাতিদের দিয়েছিল মথা, সেগুলো কিছু পূরণ করেনি। এ ধরনের কমিটি আগেও বহুবার হয়েছে প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার সাথে। তারও সে সময় দাবি করেছিল বিজেপি ও আইপিএফটি জোট সরকার আসলে 6 মাসের মধ্যে নাকি ত্রিপুরাল্যান্ড হবে, কিন্তু কোনো সমাধান হয়নি। অর্থাৎ যাদের কাজে লাগিয়ে ডিসি দখল করেছিল তাদের বিভিন্নভাবে বুঝ দিয়ে এখন পালাবার চেষ্টা করছে ত্রিপুরা মথার নেতৃত্ব। সুতরাং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মথার একটি ইস্যু দরকার। সে ইস্যুটা হলো পুরাতন রাজভবন। তাদের কাছে জনজাতিদের অস্তিত্ব এবং সংস্কৃতির কোনো বালাই নেই বলে জানান বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, রাজ্যের জনজাতিদের স্বার্থ রক্ষা করে ত্রিপুরা রাজ্যে যে 5 তারা হোটেল নির্মাণ করতে আসুক না কেন বিরোধী দল সিপিআইএম এর কোনো আপত্তি নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাজ গ্রুপের হাতে যখন পুরাতন রাজভবন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন মন্ত্রিসভার বৈঠকে 2 সদস্য অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা কেন এর প্রতিবাদ করেনি? এখন পর্যন্ত তাদের মুখ থেকে কোনো বক্তব্য শোনা যায় না। সুতরাং এত স্পষ্ট, সরলমতি জনজাতি মহিলা, যুবক এবং ছাত্রদের রাস্তায় নামিয়ে প্রতিবাদ করে নাটক তৈরি করছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে প্রদ্যোতের হাসি হাসি মোলাকাতের সময় কোনো ধরনের প্রতিবাদ দেখা যায়নি। একই সাথে সরকারের উদ্দেশ্যে কামান দেগে বলেন, এমন একটি ঐতিহাসিক স্থান বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার আগে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, সাংস্কৃতিক জগতের সাথে জড়িত মানুষের মতামত নিতে হয় এবং জনশুনানি করতে হয়। এগুলো কিছুই করল না সরকার। এখন ত্রিপুরা মথা এই সমস্ত নাটক করাচ্ছে তাদের দলের, এবং এই নাটকের পেছনে কারণটা কি? আসল কারণ পুষ্পবন্ত প্রসাদ নয়, কারণ মালঞ্চ নিবাসও এরকম একটা ইতিহাস বিজড়িত। সে মালঞ্চ নিবাস এখন কি? বিয়ে বাড়ি। মানিক্য কোর্ট কি? বিয়ে বাড়ি। তারপর আরেকটা আছে এই যে আমাদের সোনারতরী গেস্ট হাউসের পাশে, এটাও বিয়ে বাড়ি। তাহলে পুষ্পবন্ত প্রসাদ সম্পর্কে যদি এত আপত্তি থাকে, তাহলে মালঞ্চ নিবাস, মানিক্য কোর্ট এগুলা নিয়ে তো আপত্তি থাকার কথা ছিল। সেখানে বিবেক বাঁধে না, এখানে এগুলো বিবেক বাঁধে। আসল কথা হলো ত্রিপুরা রাজ্যের জনগণের, বিশেষ করে ট্রাইবাল অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মোড়ানোর জন্য। সে অন্যদিকটা কি? 3রা মার্চ 2024 ইংরাজি, সেই বরমুড়াতে আরেকটা নাটক হলো যে আমৃত্যু অনশন, আমৃত্যু লড়াই যদি তার কনস্টিটিউশন সলিউশন না হয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হয়, হঠাৎ করে এই ভিড়ের মধ্যে ফোন আসলো দিল্লি জানাবো না। আগে থেকে কটা দিল্লি গেল। 3রা মার্চ 2024 অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে চুক্তি হয়ে গেল। চুক্তিটা কি? ত্রিপুরাতে 2টা লোকসভা কেন্দ্র একটা একটা করে দাঁড়াবে, কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে পদ্ম ফুল। ভূভারতে যেটা কোথাও হয় না।
একটা নামকে বাস্তে চুক্তি হলো। এই চুক্তিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দ একটাও বসাবার সুযোগ হলো না। লেখা হলো টাইম বাউন্ড 6 মাসের মধ্যে চুক্তি কার্যকরী হবে। সময় ভিত্তিক এবং সে সময় হলো 6 মাস। মাঝখানে লোকসভা নির্বাচন গেল, তাদের যা স্বার্থ সিদ্ধি করার হয়ে গেল। তো মার্চের 6 তারিখ থেকে স্বাক্ষরের পর যদি 6 মাস হয়, সেপ্টেম্বরের 6 তারিখে 6 মাস পূর্ণ হয়। এই 6 মাসে এই চুক্তি নিয়ে একটা আলোচনা হলো না, একটা বৈঠক হলো না, দিল্লি থেকে কোন প্রতিনিধি সফর করলো না। প্রণব নল তারপরে কি জবাব দেবেন? সেপ্টেম্বরের 21 তারিখ দিল্লিতে একটা মিটিং হলো। কি মিটিং? সে মিটিং একটা কমিটি করে দেওয়া হলো। এই কমিটি তো আগেও বহুবার হয়েছে, এনসিডব্লিউর সাথেও হাই পাওয়ার কমিটি হয়েছে। সেই কমিটি একটা মাইনাস বের করে তারা বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে যদি বিজেপি আইপিএফ সরকার আসে। কিন্তু সেই এম্পাওয়ার কমিটি বা হাই পাওয়ার কমিটি একটা মাইনাস বের করল না। এটা 6 মাস হয়ে গেল। 21 সেপ্টেম্বর মিটিং হল। এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ। এই 2-3 দিন হল। পত্রিকায় দেখা থাকবেন, একটি শব্দ নেই। ত্রিপুরা মাথা পালাবার রাস্তা করছে। কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র যাদেরকে নিয়ে 2021-এর এই খুম্বলুং এই এডিসি নির্বাচনে খুমলুং দখল করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট ভাগাভাগি করিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে সুযোগ করে দিয়েছে। এখন আবার সেখানে চলে গেছে। কাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার। সেই ইস্যুটা হলো পুষ্পবন্ত প্রসাদ। তার সাথে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো পুনর্বালাই নিয়ে কোন সম্পর্ক নেই। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা, এডিসিপি ত্রিপুরা মথার 100% তাদের দখল। 4 বছর ধরে নির্বাচিত ভিলেজ কমিটি নেই। তিনি আরো বলেন, 365 দিনের মধ্যে 365 দিনে রাজ্যের লক্ষ্য করা যায় রেগার কাজ, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং চাকুরির জন্য পথ অবরোধ করা হয়। এভাবে প্রতিদিন রাজ্যে স্বতঃস্ফূর্তভাবে নাগরিক বিক্ষোভ চলছে। এগুলো প্রমাণ করে সরকার তার সঠিক দায়িত্ব পালন করছে না। মানুষ এই সরকারের উপর অসন্তুষ্ট এবং সরকার তার প্রতি মানুষের কোনো আস্থা নেই। বিজেপি সদস্যতা অভিযান নিয়ে তিনি বলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বিজেপির সদস্যতা অভিযানে নেমেছে, কিন্তু লক্ষ্য করা গেছে যাদের স্বার্থে মুখ্যমন্ত্রীর ছবি তুলেছেন তারা 2 দিন বাদে আবার অন্য দলে যোগদান করেছেন। এটাই বিজেপির আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া। 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না, সোমবার থেকে রবিবার, ত্রিপুরার যে কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো অংশের নাগরিকদের তরফ থেকে রাস্তা রোকো হচ্ছে না স্বতঃস্ফূর্তভাবে। কোথাও জলের জন্য, কোথাও রাস্তার জন্য, কোথাও রেগার কাজ বা কাজ করে মজুরি না পাওয়ার জন্য, কোথাও যুবকদের চাকরির জন্য, কোথাও হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, স্কুলের শিক্ষক নেই, চেয়ার টেবিল বেঞ্চি নেই। তো এইভাবে এ রাজ্যে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে নাগরিক বিক্ষোভ চলছে। এটা প্রমাণ করে যে মানুষ ক্ষুব্ধ।
মানুষ অসন্তুষ্ট, সরকার তার প্রতিশ্রুতি পালন করছে না এবং পালন করবে না। এই সরকারের প্রতি মানুষের যে আস্থা নেই, এটাই সেভাবে বেরিয়ে আসছে। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা। শ্যামল টিভি। 50 বোতল ফেন্সিডিল সহ আটক এক মহিলা ও এক অটো চালক, তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমতলী থানার পুলিশ। নেশা পাচার এবং নেশা বিক্রির সাথে এবার সরাসরি যুক্ত হয়ে গেছে কিছু মহিলা। গত কয়েকদিনে কয়েকজন মহিলা আটক হওয়ার পর ধীরে ধীরে সে তথ্য পুলিশের সামনে উঠে আসছে। এবার 50 বোতল ফেন্সিডিল সহ বহিরাজ্যের এক মহিলা ও এক অটো চালককে আটক করল আমতলী থানার পুলিশ। ধৃত মহিলার নাম রূপা দেবী, বাড়ি বিহারের কাটুয়া জেলায়। অপরদিকে ধৃত অটো চালকের নাম অনিপ সূত্রধর, তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। আমতলী থানার এক পুলিশ অফিসার জানান, বৃহস্পতিবার সকালে আমতলী থানার পুলিশ সিদ্ধি আশ্রম রেল স্টেশন রোডে কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক একটি অটো আটক করে। অটোর মধ্যে রূপা দেবী নামে এক মহিলা ছিল। অটো চালক ও রূপা দেবীকে জিজ্ঞাসাবাদ চালানো হলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এতে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তখন আইন মেনে অটো সহ রূপা দেবীর শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় মহিলা পুলিশ কর্মীরা দেখতে পায় রূপা দেবীর শরীরে হলুদ রঙের কাপড় দিয়ে অনেকগুলো ফেন্সিডিল বোতল বাঁধা অবস্থায় রয়েছে। পাশাপাশি ওনার সাথে থাকা ব্যাগেও ফেন্সিডিল ছিল। মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রূপা দেবী স্বীকার করে সে আগেও এভাবে ফেন্সিডিল পাচার করেছিল। অটোচালক অনিপ সূত্রধর এই ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত। সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধাশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে। সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো একটা সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এনডিপিএস আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। তো সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত। উনি আগেও এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি নেওয়া আনা করতো। আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি। মোবাইলগুলি আমরা সিজ করেছি। এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত। তাদেরকে পুলিশ রিমান্ড আনা হবে। রূপা দেবীর বাড়ি বিহার কাটোয়ারি। এখানে কোথায় থাকে? এখানে সে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, আসে আবার চলে যায়। ধৃতদের 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল আমতলী থানার পুলিশ বলে জানা যায়। শ্যামদন টিভি। রাজধানীর চানমারে কার্গিল টিলা এক উঠান সভা হয় বৃহস্পতিবার। এদিন এলাকার রাস্তা ও ড্রেন নিয়ে আলোচনা করা হয়। রাস্তা ও ড্রেনের জন্য 9,21,300 টাকা বরাদ্দ করা হয়। উপস্থিত ছিলেন 4 বরজলার বিধায়ক সুদীপ সরকার ও প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা মজুমদার সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ সরকার জানায়, বিধায়ক তহবিল থেকে অর্থ রাশি দিয়ে সঠিকভাবে সিসি রাস্তা এবং ড্রেন সংস্কার করা হবে। সম্প্রতি একাধিক কাজকর্ম বিভিন্ন জায়গার অত্যন্ত নিম্নমানে হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। কার্গিলপাড়া বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের নীলমোহন দাসের বাড়ি থেকে নারায়ণ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত 120 মিটার এই রাস্তাটা আগামী কিছুদিনের মধ্যে কাজ ধরবে। তো আমরা আজকে এসেছিলাম রাস্তাটার অবস্থাটা দেখার জন্য। আমরা এলাকার যারা আছেন অভিভাবকরা তাদের সঙ্গে কথা বলি। এই জায়গার মধ্যে আমাদের যে কাজের যে মাননীয় 9,21,300 টাকা বরাদ্দ, সিসি রুট উইথ ড্রেন। আমার এই জায়গার মধ্যে বক্তব্য এলাকাবাসীর কাছে যাতে কাজের গুণগত মান ভালো থাকে এবং রাস্তাটা যাতে টেকসই ভালো হয়।
14 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সারস মেলা। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সারস মেলা। সারস মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সারস মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বিধায়িকা মীনা রানী সরকার জানান, 14 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সারস মেলা। এই সারস মেলাকে সামনে রেখে এদিন প্রস্তুতি বৈঠক করা হয়েছে। 14 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যে সারস মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের এখানে মিটিং। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এডিএম সাহেব আছেন এখানে উপস্থিত, সবাইকে নিয়ে মেলার প্রস্তুতি মিটিং আজকে হচ্ছে। সারস মেলা উপলক্ষে সারস মেলা যে সারা রাজ্য থেকে যে প্রতিনিধিরা আসছে, বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের, তাদের অ্যাকোমোডেশন নিয়ে আজকে আমাদের এই মিটিং। তাদেরকে এখানে রাখা হবে, দীর্ঘ 12-13 দিন তারা এখানে থাকবে। তো তাদের অ্যাকোমোডেশন প্লাস ট্রান্সপোর্টেশন নিয়ে আজকের এই মেইন মিটিং। 14 তারিখ থেকে 26 তারিখ অবধি আমাদের এখানে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে হবে। বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও একদিন ব্যাপী বিজ্ঞান কর্মশালা 2024-25 উদ্বোধন অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গোমতী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 65টি বিজ্ঞান প্রদর্শনী এবং প্রায় 25টি বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হবে। ছাত্রছাত্রীরা স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, গাণিতিক ধারণা ইত্যাদি বিষয় নিয়ে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। এছাড়াও থাকবে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন, এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা বৃদ্ধির পাশাপাশি চারিত্রিক বিকাশও ঘটে। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের অবশ্যই গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দেওয়া যেতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের তিনি বিজ্ঞান প্রদর্শনের ক্ষেত্রে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য শিক্ষকদের পরামর্শ দেন। এছাড়া আরো বলেন, শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক নিয়ে রাজ্য সরকারের বহু চিন্তাধারা রয়েছে। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা বিভিন্ন স্কুলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই বিজ্ঞান মেলার এই বিজ্ঞান প্রদর্শনী কেন্দ্রে আমরা আয়োজন করে থাকি। সরকারের পক্ষ থেকে, এবং এটা প্রত্যেক বছর শুধু একটা মেলা হিসাবে চিন্তা করে করা হয় না। আপনারা সকলে জানেন যে 2020 সালে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রয়াস নিয়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মধ্যে যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল তা একটা পরিবর্তন আনার প্রয়াস নিয়েছে। এখন আর শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন, এবং আমরা সকলে জানি যে এখন একেবারে নার্সারি স্তর থেকে শুরু করে এই শিক্ষা ব্যবস্থা নতুন যে ভাবনা, যে প্রত্যেকটা এই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে তারা কিভাবে কি চায়, কিসের প্রতি তাদের লক্ষ্য বেশি, কোথায়
গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় গজারিয়া ও চেলেখলা এলাকায় সরকারি বনভূমি থেকে প্রায় ৮২,০০০ গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে একদিনের গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা থেকে গাঁজা বিরোধী অভিযান শুরু হয়। সিআরপিএফ, পুলিশ ও টিএসআর জওয়ানরা এই গাঁজা বিরোধী অভিযানে সামিল হয়। সরকারি বনভূমিতে এই গাঁজা গাছগুলো লাগানো হয়েছে বলে জানান তিনি। আজকে সকাল ৭টা থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, গজারিয়া চেলিখলা এরিয়াতে হিউজ পরিমাণ ইলিগ্যাল গাঁজা কাল্টিভেশন আছে। তো আমরা সেই মোতাবেক চেলিখলা এবং গজারিয়া এরিয়াতে বেরিয়েছি। আমাদের সাথে সিআরপিএফ, টিএসআর, এসপিও, ওমেন স্টাফ, থানার অন্যান্য অফিসার সহ আমরা আজকে সকালে বেরিয়েছি গাঁজা ডিস্ট্রাকশনে। তো আমরা প্রচুর প্লটের মধ্যে গাঁজা ডিস্ট্রাকশন করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের গাঁজা ডিস্ট্রাকশন এখনো চলছে। ওই গাছগুলি এখনো ম্যাচিউরড হয়নি। আমরা এগুলা কেটে এগুলাকে নষ্ট করছি। এগুলা গজারিয়া এবং বিভিন্ন চেলিখলা এলাকাতে নদীর চর এবং ফরেস্ট ল্যান্ডের মধ্যে এই গাছগুলো করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 82,000 অ্যাপ্রক্স গাঁজা প্ল্যান্টেশন আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। আমাদের ডিস্ট্রাকশন এখনো চলছে। এবার ত্রিপুরা থেকে সংখ্যালঘুরা জবাব চাইল বাংলাদেশ হাই কমিশনারের কাছে। একটি স্মারকলিপি তুলে দিল, এই দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসে গিয়ে এডিএম মেগা জৈনের কাছে স্মারকলিপি তুলে দেন একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত ত্রিপুরা গাউছিয়া সমিতির সভাপতি জানান, বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে। বাংলাদেশে গত কয়েক মাস ধরে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হচ্ছে, তাদের বাড়িঘরে এবং সম্পত্তি নষ্ট হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। অপরদিকে বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় জাতীয় পতাকা পদলিত করা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় হিসেবে দেশের ভারতীয় পতাকা এভাবে অবমাননা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কোনোভাবে এ ধরনের নিন্দনীয় কার্যকলাপ কোনো একটি দেশে হবে বলে মেনে নেওয়া যায় না। তাই ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে এই ঘটনাগুলির প্রতিকার চাওয়া হচ্ছে। অবিলম্বে বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করা, ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করা, ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার ভিডিওর স্পষ্টীকরণ দাবি করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলিতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখি। বৃহস্পতিবার উদয়পুর সোনামুড়া চৌমুনি এলাকায় এক গাড়ি চালক নিপেন্দ্র সূত্রধর ও তার স্ত্রীকে হঠাৎ করে এলাকার কিছু যুবক বাড়িতে প্রবেশ করে মারধর করেছে বলে অভিযোগ করেন নিপেন্দ্র সূত্রধর। পরে তিনি রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত লিটন ও নয়ন দাসের বিরুদ্ধে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে আছে এলাকার লোকজন সহ পরিবারের লোকজনরা। দিলীপের পুরা কজনে মিললা তারা 5-7 জনে মিলে আমার বাড়ি ঘরে ঢুকেছেন। আমার মাসে বসেছে। কোন জায়গা বাড়ি? সোনামুড়া চৌমুনি। কি নাম আপনার? আমার নাম নিপেন্দ্র সূত্রধর। কি কারণে মারছে? অনেক থাকতে ব্যাটারি চুরি করছে বলে কতদিন আগে আমার ভাতিজা আমার ভাই দিয়ে কইছে ব্যাটারি চুরি করছে, তারা এনে মাসে। এবার তারা বলে আমি কার কাছে কইছি ব্যাটারি চুরি করছে। এবার তে আমার রাস্তার মধ্যে প্রথম এই 8টার মধ্যে বাড়ি দিয়েছে 2-3টা আর কি ছেলেতে বাড়িছে। আমি ফিরাইছি।
এরপর তো ফোনের বাল হয়ে যায় বাড়ির মধ্যে বাড়ি ঘর ফিটটা গাড়ি ভেঙে ভেঙে আমার শীতান করে লেছে। বাড়িতে ঢুকে মারছে? বাড়িতে ঢুকে মারছে, আমার বউরও মারছে। আপনার এখন আপনার বউরে মারছে? আমার বউরও মারছে। তারা কয়জন আছে? লাথি দিছে। কয়জন আছে তারা? তারা 4-5 জন। বৃহস্পতিবার গোমতী জেলা হাসপাতালের এমসিএইচ ক্লিনিকে জন্মগত হৃদরোগের শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং জানান, শিবিরে 70 জন শিশুর জন্মগত হৃদরোগের শনাক্তকরণ করার কাজ চলছে। গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা এই 4টি জেলা থেকে শিশুদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে যেসব শিশুকে সার্জারির প্রয়োজন হবে তাদেরকে চেন্নাইয়ের অ্যাপোলো শিশু সুপার স্পেশালিটি হাসপাতালের বিনামূল্যে সার্জারি করা হবে। শুধু তাই নয়, যাতায়াত ও থাকার ব্যবস্থাও জাতীয় স্বাস্থ্য মিশন থেকে করা হবে বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শর্মিষ্ঠা চৌধুরী। জানান, শিশুর গ্রোথ না হওয়া, অল্পেতে হাঁপিয়ে যাওয়া, মায়ের বুকের দুধ খাওয়ার সময় ঘামানো বা পরিশ্রান্ত হয়ে যাওয়া, এসব লক্ষণ থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। এই যে স্ক্রিনিংটা হচ্ছে বিশেষ করে যে বাচ্চারা জন্মগত ফুটো আছে বা কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা ইংরেজিতে বলে, তাদের স্ক্রিনিং হচ্ছে যে তারা কি পজিশনে, এই যে বাচ্চাগুলির যে হার্ট ডিজিজটা কোন স্টেজে আছে ওইটাকে স্ক্রিনিং করে অপারেশনের যোগ্য কিনা এটা দেখবার জন্য অ্যাপোলো থেকে 2 জন স্পেশালিস্ট কার্ডিও থোরাসিক সার্জন ওরা এসছে। ওরা স্ক্রিনিং করে যে এলিজিবল বাচ্চা যাদের অপারেশন করার যোগ্য এই তাদেরকে স্ক্রিন করে ওরা আগামী দিয়ে ওরা নিয়ে যাবে এবং ওখানে অপারেশন করবে অ্যাপোলো চেন্নাইয়ে। স্যার, যে 2 জন ডাক্তার এসেছে ওদের নাম কি স্যার? একজন হচ্ছে ডক্টর রাম, আরেকজন হচ্ছে ডক্টর অরুণ। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রাজধানীর অরুন্ধতী-নগর স্থিত স্টেট সিড টেস্টিং ল্যাবরেটরি কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। বলাই গোস্বামী জানান, মানুষের জীবনে সর্বক্ষেত্রে মাটির প্রয়োজন। মৃত্তিকাকে রক্ষা করতে না পারলে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই মাটির অপচয় ও দূষণ বন্ধ করতে হবে, মাটিকে রক্ষা করতে হবে। বাঁচার জন্য মাটিকে কিভাবে রক্ষা করা যায় সেদিকে সকলকে গুরুত্ব দিতে হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে খুব প্রয়োজন এই মৃত্তিকাকে রক্ষা করা, এবং এই মৃত্তিকাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বিভিন্ন দিক দিয়ে সমাজের আমরা খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাটির উপর নির্ভর করতে হয়। সেই মাটির ক্ষয়, বিভিন্ন দুর্যোগ বা আমরা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্য দিয়ে এটাকে অপচয় করি, এটাকে না করা, এবং আমরা বর্তমান সময়ে মাটির উপর যে কিছু কিছু আমরা সার বা জৈব সার এগুলি আমরা প্রয়োগ করি, এতেও মাটির ক্ষয় হয়। দক্ষিণ জেলা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলাভিত্তিক অ্যাথলেটিক্স মিট শুরু হলো বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বক্তারা আলোচনা রাখতে গিয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান রেখে বলেন, খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো থাকে। নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে আনার মাধ্যমে হলো খেলাধুলা। আগামী দিন খেলাধুলা যুবক যুবতীদের আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথাও আলোচনার মধ্যে তুলে ধরেন উপস্থিত অতিথিরা। যুবক যুবতীরা রয়েছে, যুব সমাজ, বিশেষ করে আমাদের যুব সমাজ রয়েছে, বর্তমান সময়ে বিভিন্ন রকম ড্রাগসের প্রতি আসক্ত হচ্ছে। তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমি মনে করি একমাত্র এই খেলাধুলাই রয়েছে, যেটা এই খেলাধুলার প্রতি আমরা যদি আকৃষ্ট করতে পারি একদম গ্রাম স্তর থেকে প্রতিটি গ্রামে, যাতে আমরা এই খেলাধুলাকে নিয়ে যেতে পারি এবং যুবকদের এর প্রতি আকৃষ্ট করতে পারি, তাহলে মনে হয় আমাদের এই সমাজে বর্তমান যে একটা ড্রাগসের প্রতি আমাদের যুব সমাজ আসক্ত হচ্ছে, এর থেকে এদেরকে ফেরানো যাওয়া সম্ভব। তো সুতরাং আজকে জেলার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে আয়োজন করা হয়েছে। অত
পুরা জেলা থেকে প্লেয়ারদের এনে এখানে খেলা পরিচালনা করা অনেক আর্থিক ব্যাপার রয়েছে, এটা আমরা সবাই জানি। এর মধ্যে থেকেও যতটুকু সম্ভব হয়েছে যাতে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং খেলোয়াড়দের প্রতি আবেদন রাখবো, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে যারা খেলা পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের যে সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সুন্দর পরিবেশের মধ্যে যাতে আজকে খেলাটা তোমরা সমাপ্ত করতে পারো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।